সুপ্রিয় ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী, আমি মেহেদী হাসান, মেহেদী স্যারের কমার্স পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদার দ্বিতীয় ক্লাসে এসেছি। আমরা এই জাবেদার দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসের মতো আরও কিছু বোর্ডের কোশ্চেন যেগুলো জাবেদা অধ্যায় থেকে এসেছে, আমরা সেই জাবেদাগুলো সমাধান করব। তো আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে, মনোযোগ দিয়ে প্রশ্নগুলো বা ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করো। আশা করি সকল জাবেদা সমাধান হবে ইনশাআল্লাহ। তো চলো যাই ক্লাসে। আমরা দ্বিতীয় ক্লাসের প্রথম যে বোর্ডের প্রশ্নটা সলভ করব সেটা হলো ময়মনসিংহ বোর্ড 2024, অঙ্ক নাম্বার 3। চলো দেখি এই কোশ্চেনটা আমরা বিস্তারিত আলোচনা করি, যাতে করে আমাদের এই জাবেদা অধ্যায়টা বা জাবেদাগুলো করতে গিয়ে অনেক সহজ হয়। আমরা প্রথম লেনদেনটা পড়তেছি, বলা হচ্ছে মিস্টার সুমন সাগর 2022 সালের 1 মার্চ তারিখে নগদ 75,000 টাকা, আসবাবপত্র 60,000 টাকা এবং ব্যাংক ঋণ 40,000 টাকা নিয়ে কারবার শুরু করে। তার উক্ত লেনদেনগুলো নিম্নরূপ। তাহলে এখানে আমরা গত ক্লাসেও একটা অঙ্কে পেয়েছিলাম ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে, আমরা এখানে ব্যাখ্যা করেছিলাম। আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। যখন ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয় তখন ওই ঋণ নেওয়ার ফলে একদিকে নগদ টাকা বা ব্যাংকের টাকা বাড়ে, অন্যদিকে ঋণ নামক দায় বাড়ে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, এই জন্য আমরা ধরে নেব যে যখন এই টাকাটা, এই ঋণটা আমাদের ব্যাংক আমাদের বরাদ্দ করেছে, আমাদেরকে বিতরণ করেছে, তখন সেই টাকাটা আমাদের হাতে না দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে, ফলে আমাদের ব্যাংকের টাকাটা বাড়ছে। এটা আমরা আগেও ভিডিওতে বলেছি, আবারও বলতেছি। এই ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে আমরা ধরে নিলাম আমাদের টাকাটা নগদে আসেনি, আমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে, অর্থাৎ ব্যাংকের টাকা বেড়েছে। তাহলে এই লেনদেনটা আমরা জাবেদা করব। নগদ টাকা নিয়ে আসছে 75,000, নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র নিয়েছে 60,000, আসবাবপত্র হিসাব ডেবিট। ঋণ নেওয়ার ফলে একদিকে ঋণ নামক দায় বাড়ছে, আরেকদিকে ব্যাংকের টাকা বাড়ছে। অর্থাৎ ব্যাংকের টাকা বাড়লে আমরা ব্যাংক হিসাবে ডেবিট বলি, অর্থাৎ ব্যাংক একটা সম্পদ, সম্পদ যখন বাড়ে তখন ডেবিট হয়। তাহলে এখানে আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এই তিনটা সম্পদ নিয়েই আমরা ব্যবসাটা শুরু করছি, অর্থাৎ তিনটা সম্পদে ডেবিট হবে। তাহলে জাবেদাটা কি হবে? জাবেদা হলো নগদান হিসাব ডেবিট 75,000, যেটুকু নগদের টাকা। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের যে টাকা। এর মাঝখানে আছে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্রের যে টাকা আছে সেটা। তাহলে আমরা জাবেদাটা কি করব? জাবেদা হলো নগদান হিসাব ডেবিট 75,000 টাকা, আসবাবপত্র ডেবিট 60,000 টাকা, ঋণ হিসাব অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের যে ঋণের যে টাকা সেটা 40,000 টাকা, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট 40,000 টাকা। ঋণ হিসাব ক্রেডিট, ওই ঋণের টাকা অর্থাৎ 40,000, মূলধন ক্রেডিট। আমরা তিনটা সম্পদ যোগ করে ঋণটাকে বাদ দিলেও হবে, কিংবা যদি শুধু সংক্ষিপ্তভাবে আমরা নগদ এবং আসবাবপত্রটা যোগ করি সেটাও হবে। তাহলে মূলধন ক্রেডিট হবে 75,000 এবং 60,000, অর্থাৎ 1,35,000 টাকা। তারপরে পুরো জাবেদার আরেকবার মনে করে দেই। নগদান হিসাব ডেবিট 75,000, আসবাবপত্র ডেবিট 60,000, ব্যাংক ডেবিট 40,000, ঋণ ক্রেডিট 40,000, মূলধন ক্রেডিট 1,35,000। আশা করি বুঝতে পারছি। এবার যাবো আমরা দ্বিতীয় জাবেদায়। দ্বিতীয় জাবেদা বলছে 2 তারিখ বাকিতে পণ্য ক্রয় 8,000 টাকা। আমরা পূর্বেই বলেছিলাম যখনই কোনো কিছু ক্রয় করা হবে তখনই ক্রয়কৃত সম্পদ বা ক্রয়কৃত পণ্যটা ডেবিট হবে। তাহলে কি করেছি? ক্রয় করেছি, ক্রয় অবশ্যই ডেবিট। তাহলে ক্রয়টা অবশ্যই ডেবিট। আমরা যা কিনবো এটা অবশ্যই ডেবিট। এটা কেনা অবস্থায় কখনোই ক্রেডিট হতে পারে না। যখন কিনবো তখন অবশ্যই কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা যে ক্রয় করলাম কিসের বিনিময়ে? আমরা কি নগদ টাকা দিয়েছি? না, আমাদের নগদ টাকা যায়নি। আমরা কি চেক দিয়েছি? না, ব্যাংকের টাকাও যায়নি। তাহলে আমরা কি দিয়েছি? কিছুই দেইনি, বাকিতে কিনেছি। সুতরাং প্রদয় হিসাব ক্রেডিট। তাহলে বাকিতে পণ্য কিনলে জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, প্রদয় হিসাব ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর বলতেছে দাগ কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয়। দাগ কাটা চেক, এখন যে কোনো চেকই মূলত দাগ কাটা চেক হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ
আমরা এখন চেকের নিরাপত্তার স্বার্থে প্রতিটি চেকে মূলত দাগ কাটা চেক হিসেবে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই চেক মানেই ব্যাংক, দাগ কাটা চেক মানেও ব্যাংক, সাধারণ চেক মানেও ব্যাংক। তাহলে যে বিক্রি করলাম, বিক্রি করলে টাকা যায় না আসে? বিক্রি করলে টাকা আসে। হ্যাঁ, আমাদের কাছেও টাকা আসছে, কিন্তু কিসের মাধ্যমে আসছে? চেকের মাধ্যমে। অর্থাৎ চেক পেয়েছি, চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে চেক পেয়েছি, ব্যাংক হিসাব ডেবিট। এই যে ব্যাংকটা ডেবিট হলো, কিসের বিনিময়ে চেক পেলাম? কিসের কারণে চেক পেলাম? কোন উৎস থেকে চেক পেলাম? বিক্রয় বাবদ চেক পেয়েছি। তাহলে যে বাবদ টাকা পায়, যে বাবদ আমাদের চেক পাই, যে উৎস হতে পায়, সে উৎসটা হলো ক্রেডিট। আমি আগেও বলেছি, আবার বলতেছি, উৎসটা হলো ক্রেডিট। এই যে উৎসটা ক্রেডিট, তাহলে উৎস কি? বিক্রয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। 8 তারিখে বলতেছে অফিস ভাড়া অগ্রিম প্রদান করা হলো। আমরা শুরুতেও বলেছিলাম ভাড়া প্রদান, ভাড়া প্রদান, যে কোনো কিছু প্রদান করলেই সেইটা নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কি কারণে প্রদান করছি? কারণটা ডেবিট হবে। তাহলে আমরা কি কারণ দিয়েছি? অগ্রিম ভাড়া হিসাব। অর্থাৎ অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। কিসে দিয়েছি? নগদ টাকায় দিয়েছি। কোনো কিছু বলা নেই, প্রদান বলা আছে, মানে নগদ টাকায় দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি দিয়েছি? অগ্রিম ভাড়া। এটাই আমাদের হিসাব খাত, এটাই আমাদের ব্যয় বা সম্পত্তির খাত। সুতরাং ওই হিসাবটা ডেবিট, আর যেটা দ্বারা প্রদান করছি সেটা হলো ক্রেডিট। প্রদান করেছি নগদে, নগদান হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 12 তারিখ প্রদয় হিসাবের বিপরীতে 25,000 টাকার নোট ইস্যু করা হলো। সুন্দর একটা জাবেদা, একটা ব্যতিক্রম জাবেদা। প্রদয় হিসাবের বিপরীতে মানে পাওনাদারকে আমরা কি দিয়েছি? নোট ইস্যু করেছি। আমরা তাকে একটা প্রাপ্য বিল দিয়েছি, একটা কাগজ দিয়েছি। সেই কাগজে কি লেখা আছে? আমরা একটা নির্দিষ্ট তারিখ পরে তার টাকাটা পরিশোধ করব। এই যে এখানে বলা হচ্ছে একটা দায় কমলো, একটা দায় বাড়লো। প্রদয় হিসাব নামক দায়টা কমে গেল, প্রদয় বিল নামক বা প্রদয় নোট নামক দায়টা বৃদ্ধি পেল। তাহলে আমরা কি জানি? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, দায় হ্রাস পেলে ডেবিট হয়। যে দায়টা হ্রাস পেয়েছে সেটা ডেবিট, যে দায়টা বৃদ্ধি পেয়েছে সেটা ক্রেডিট। কি দায় হ্রাস পেয়েছে? প্রদয় হিসাব। আমরা প্রদয় হিসাবকে কি দিয়েছি? বিল দিয়েছি, নোট দিয়েছি। তাহলে প্রদয় হিসাব কমে গেছে, প্রদয় হিসাব ডেবিট। আর প্রদয় বিল বা প্রদয় নোট হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। একটা দায় বৃদ্ধি পেয়েছে, একটা দায় হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে প্রদয় হিসাব, বৃদ্ধি পেয়েছে প্রদয় বিল। ওকে। এরপরে বলা হচ্ছে যে 18 তারিখ নগদে মাল বিক্রয়। অনেকবার বলেছি, আবারও বলতেছি, নগদে মাল বিক্রয়। বিক্রয় হলে আয় বাড়ে, আয় বাড়লে সম্পদও বাড়ে। তাহলে বিক্রয় বাবদ একদিকে আয় বৃদ্ধি পেয়েছে, একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কি সম্পদ বাড়ছে? নগদ টাকা, নগদান হিসাব ডেবিট। আর কি বাড়ছে? আয় বাড়ছে। আয়ের নাম কি? বিক্রয়। তাহলে বিক্রয় হলো ক্রেডিট। অর্থাৎ নগদে পণ্য বিক্রি করেছি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পারছি। এরপরে যেটা বলা হচ্ছে অফিস কর্মচারীদের বেতন প্রদান। আমি শুরুতে বলেছিলাম প্রদান করা হলো, প্রদত্ত হলো, দেওয়া হলো, পরিশোধ করা হলো। এই কথাগুলোর মানে নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট হবেই। অর্থাৎ আমরা যখনই দেখব কোনো লাইনের মধ্যে প্রদান করা হলো, প্রদত্ত হলো, দেওয়া হলো, পরিশোধ করা হলো, এই কথা থাকা মানে নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট হবেই। কি কারণে প্রদান করলাম? সেই কারণটা হলো ডেবিট। ভাড়া দিয়েছি নগদে, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। চেকে দিয়েছি, বিমা দিয়েছি চেকে, বিমা ডেবিট, ব্যাংক ক্রেডিট। অর্থাৎ যে কারণে টাকাটা পরিশোধ করেছি সেই কারণটা হলো ডেবিট। আর কি দিয়ে তারা দিয়েছি, নগদে না চেকে, সেইটা হলো ক্রেডিট। এইটা বুঝতে পারলে তুমি সকল প্রকার প্রদানের দাবিদাগুলো ক্লিয়ার হতে পারবা। আশা করি বুঝতে পারছো। এরপর বলা হচ্ছে পাওনাদারকে নগদে প্রদান করা হলো। এই যে বললাম একটু আগেই, পাওনাদারকে নগদে প্রদান, ওই একই কথা। কোনো লাইনের মধ্যে প্রদান করা হলো, প্রদত্ত হলো, দেওয়া হলো, পরিশোধ করা হলো থাকলেই নগদ বা ব্যাংক ক্রেডিট। তাহলে এখানে কিসে দিয়েছি? নগদে দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট। কি কারণে দিয়েছি? প্রদয় হিসাব পক্ষে। তাহলে প্রদয় হিসাব হলো ডেবিট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই হলো আমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর 3 নম্বর কোশ্চেন সমাধান। আমরা যাব এর পরবর্তীতে অন্য একটা বোর্ডের কোশ্চেন সমাধান করতে। চলো। তাহলে এবার আমরা যেটা করব সেটা হলো কুমিল্লা বোর্ড 2024 প্রশ্ন নাম্বার 3। এই 3 নম্বর কোশ্চেন কুমিল্লা বোর্ডের আমরা এই কোশ্চেনটি এবার সলভ করব। চলো ক্লাসে। তাহলে কি বলা হচ্ছে 2023 সালে 1 জানুয়ারি তারিখে জনাব হামিম নগদ 1 লাখ টাকা
50-60 টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ নিয়ে কারবারের লেনদেনগুলো ব্যবসা শুরু করে, তার কারবারের লেনদেনগুলো নিম্নরূপ। এই যে এখানেও ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ঋণটা প্রথম কথা নগদের সাথে যোগ হবে। তবে এখানে একটা জিনিস বলি আমি, সেটা হলো ব্যাংক থেকে ঋণ নিলে আধুনিক হিসাব বিজ্ঞানে কিছু পরিবর্তন আসতেছে। ব্যাংক থেকে ঋণ নিলে সাধারণত ব্যাংক হিসাব ডেবিট হয়, কারণ ব্যাংক যখন ঋণ মঞ্জুর করে তখন ওই ঋণের টাকাটা গ্রাহকের হাতে সরাসরি দেয় না, গ্রাহককে বলে আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, ওই অ্যাকাউন্ট থেকে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী টাকাটা তুলে নেবে। তার মানে ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংকের টাকা বাড়ে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। এবার আমরা নগদের সাথে যোগ করব না, এবার আমরা নগদকে আলাদা রাখবো আর ঋণ নেওয়ার ফলে ব্যাংকে ডেবিট করব। তাহলে কি বলা হচ্ছে, নগদ টাকা নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা, নগদের হিসাব ডেবিট 1 লাখ। তারপরে আসবাবপত্র নিয়েছি 50,000 টাকা, আসবাবপত্র ডেবিট 50,000। আর ঋণটাকে আমরা ঋণ দ্বারা ব্যাংকে বৃদ্ধি করব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 1 লাখ টাকা। সাবেদা নগদান হিসাব ডেবিট 1 লাখ, আসবাবপত্র ডেবিট 50,000, ব্যাংক ডেবিট 1 লাখ, ঋণ ক্রেডিট 1 লাখ, মূলধন ক্রেডিট 1.5 লাখ। মূলধনটা আমরা দুইভাবে পাবো, সবগুলো সম্পদ যোগ করে ঋণ লিখলে হবে, কিংবা আমি যদি দুটো শুধু যোগ করে দিই তাও হবে, দুটো সম্পদ যোগ করলে মূলধন হবে। তার মানে আমাদের এখানে জাবেদা, আবার বলতেছি, নগদান হিসাব ডেবিট, নগদ টাকাটুকু 1 লাখ টাকা, আসবাবপত্র ডেবিট 50,000 টাকা, ব্যাংক ক্রেডিট ঋণের যে টাকা, ব্যাংক ডেবিট ঋণের যে টাকাটা, ব্যাংক ডেবিট 1 লাখ টাকা, ঋণ ক্রেডিট 1 লাখ, মূলধন ক্রেডিট 1.5 লাখ, টোটাল সম্পদ 2.5 লাখ, 2.5 লাখের মধ্যে থেকে 1 লাখ বিয়োগ, ঋণটা বিয়োগ। তাহলে ঋণ একবার ক্রেডিট হবে, একবার ব্যাংক হিসাবে ডেবিট হবে। এটি হলো জাবেদা, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আসো 2 নাম্বার, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়, ক্রয় করলেই ক্রয় ডেবিট। আমি আগেই বলেছি, আমি যা কিনবো সেটা ডেবিট হবেই, যেটা কিনবো সেটা কেনা অবস্থায় ডেবিট, এটা কোনো দিনও পরিবর্তন হবে না, কোনো ব্যতিক্রম নাই। যখন কিনবো তখন কেনা অবস্থায় ওই দিন অবশ্যই ক্রয়কৃত পণ্য বা সম্পদ ডেবিট হবে। তাহলে কি কিনেছি, পণ্য কিনেছি, পণ্য কিনলে ক্রয় হিসাব ডেবিট, পণ্য কিনলে ক্রয় হিসাব ডেবিট। কী দ্বারা কিনছি, বাকিতে, নগদও দেয়নি, চেকেও দেয়নি, এখন দেয়নি, ভবিষ্যতে দেব, ভবিষ্যতে যা দিব তার নামই প্রদায় হিসাব ক্রেডিট, দায় বাড়ছে। ওকে, এরপর আসো 5 তারিখ 25,000 টাকা মূল্যে একটি ডেলিভারি ভ্যান ক্রয়। ওই যে বলেছি যা কিনবো তা ডেবিট। ডেলিভারি ভ্যান কিনেছি, উদ্দেশ্য দুইটা, হয় ব্যবহার করবো নাহলে বিক্রি করব। বিক্রয়ের কথা বলা নাই, তার মানে ব্যবহার করব। তাহলে যে ডেলিভারি ভ্যান কিনবে এটা আমার সম্পদ, যেটা সম্পদ কিনেছি সেই সম্পদ বৃদ্ধি পেয়েছে, সুতরাং ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ টাকার কথা বলা আছে, নগদে কিনেছি। যদি নগদ উল্লেখ নাই, কিন্তু বাকিও বলা নাই, চেকও বলা নাই, তখন বুঝতে হবে এটা নগদ। নগদও বলা নাই, চেকও বলা নাই, বাকিও বলা নাই, তখন বুঝতে হবে এটা নগদ। এরপর বলছে 10% কারবারি বাট্টায় পণ্য বিক্রয়। পণ্য বিক্রি হচ্ছে 30,000 টাকা, কারবারি বাট্টা। সুন্দর কথা, আমার চ্যানেলে, আমার এই পেজে এই কারবারি বাট্টার উপর ভিডিও দেওয়া আছে। আমি তো আবারও বলতেছি, কারবারি বাট্টা, কারবারি বাট্টার কাজ হলো মূল টাকার থেকে শুধুমাত্র বিয়োগ হয়ে যাওয়া, অর্থাৎ যে তালিকা মূল্য, যেটা তালিকা মূল্য থেকে এই পার্সেন্ট শুধুমাত্র বিয়োগ হয়ে যায়, ওর কোনো কাজ নাই, ওর কোনো হিসাব নাই, কেউ আর হিসাব রাখে না। তাহলে পণ্য কিনছি 30,000, 10% বাট্টা, তারপরে 3,000 টাকা বিয়োগ। তাহলে আমি প্রকৃতপক্ষে পণ্য কিনছি আমি 27,000 টাকা, 3,000কে আমি ভুলে গেলাম, 30,000 কোনো কাজ নাই, জাবেদা নাই, কোনো কাজ নাই, তাহলে পণ্য কিনছি 27,000। সুতরাং আমি পণ্য কিনছি 27,000, এই 27,000 টাকায়, সরি, আমি পণ্য বিক্রি করেছি 27,000, পণ্য বিক্রি করেছি 27,000, এই 27,000 টাকা, এই যে বিক্রি করেছি, আয় হয়েছে। আয় হলে যেমন আয় বাড়ে, অবশ্যই সম্পদ বাড়ে, শুরুতেই বলছি আয় হলে আয় বাড়ে প্লাস সম্পদ বাড়ে। তাহলে আয় বাড়ছে বিক্রয়, তাহলে বিক্রয় নামক আয় বাড়ছে, সুতরাং বিক্রয় হলো ক্রেডিট। আর আমি শুরুতেই বলছিলাম আয় বাড়লে সম্পদ বাড়বেই। কি সম্পদ, কোনো কিছু বলা নাই, মানে নগদ। তাহলে জাবেদা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 27,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আসো বই ফেরত। বই ফেরত 6,000 টাকা। বই ফেরত মানে ক্রয় ফেরত। ক্রয় যেমন ডেবিট হয়, ফেরত দিলে তেমন ক্রেডিট হয়। ক্রয় হলো ব্যয়কে বৃদ্ধি করে, ক্রয় ফেরত ব্যয়কে হ্রাস করে। ক্রয় হলো ব্যয় হিসাব, ক্রয় ফেরত হলো বিপরীত ব্যয় হিসাব। তাহলে বিপরীত ব্যয় বিপরীত পাশে যাবে, তাহলে ক্রয় ফেরত বা বই ফেরত, ক্রয় ফেরত বা বই ফেরত ক্রেডিট হবে। তবে যেহেতু কোনো নগদে না কিছু বলা নাই, তখন বুঝতে হবে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে।
যখন নগদ উল্লেখ নাই, যে আমি যে পণ্যটা ফেরত দিয়েছি সেটা নগদে কিনেছি না চেকে কিনেছি না বাকিতে কিনেছি, উল্লেখ না থাকলে ধরতে হবে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে জাবেদা প্রদায় হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বই ফেরত হিসাব ক্রেডিট। এরপর বলছে অফিস সরঞ্জাম ক্রয়, আগেই বলেছি সরঞ্জাম কিনেছি, সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেল, কি পেয়েছি, কমিশন পেয়েছি, কমিশন বাবদ কী পাইছি, টাকা পাইছি, ওই টাকা হলো ডেবিট। কমিশন বাবদ নগদ টাকা পাইছি, নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। ওই যে বলছে আয়ের উৎসগুলো ক্রেডিট, কোথায় থেকে টাকা পেলাম সেটা হলো ক্রেডিট, উৎসটা হলো ক্রেডিট। তাহলে কমিশন হলো ক্রেডিট, কমিশন বাবদ নগদ টাকা পেয়েছি, নগদান হলো ডেবিট। বেতন প্রদান করা হলো, আগেই বলেছি এটা আমরা অনেকবার পেয়েছি, বেতন প্রদান করা হলো। এই যে প্রদান করেছি নগদ বা ব্যাংক হলো ক্রেডিট। কী কারণে প্রদান করেছি, বেতন বাবদ, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে আমরা ক্লাসে দেখতেছি, ক্লাসগুলো করতেছি, নিশ্চয়ই আমরা এই জাবেদাগুলো কীভাবে করতে হয় সেটা শিখে যাচ্ছি। শুধু আমরা ওই কথাগুলো একটু মনে রাখবো। ইনশাল্লাহ আমরা আরও একটা ভিডিও করব, আরও একটা ক্লাসে আরও একটা আমরা বোর্ডের কোশ্চেন সলভ করব। তাহলে চলো যাই পরবর্তী ক্লাসে। তাহলে সিলেট বোর্ড 2024 প্রশ্ন নাম্বার 4 আমরা এইটার এবার জাবেদা করব। প্রিয় শিক্ষার্থী চলো সিলেট বোর্ড 2004-এর যে সিলেট বোর্ড 2024। তাহলে প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে জাবেদা করব সেটা সিলেট বোর্ড 2024 অঙ্ক নাম্বার 4। তাহলে চলো এই সিলেট বোর্ড 2024 অঙ্ক নাম্বার 4-এর এই যে এটার এই লেনদেনগুলোর কীভাবে জাবেদা করব তার সমাধানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নগদ উদ্বৃত্ত 35,000, 80,000 টাকার ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্তের জাবেদা হবে না। ওরা যদিও উদ্বৃত্তের জাবেদা করতেও বলেনি, ওরা বলছে 2 থেকে বলছে। তারপর আমি একটু বুঝে দিই, উদ্বৃত্তের জাবেদা হয় না, কারণ উদ্বৃত্ত মানে কি, উদ্বৃত্ত মানে গত বছরের জমানো টাকা, গত হিসাবকালের টাকা, গত হিসাবকালের উদ্বৃত্ত। তাহলে গত হিসাবকালে উদ্বৃত্তের জাবেদা গত হিসাবকালে হয়ে গেছে, এই বছর আর উদ্বৃত্তের জাবেদা হবে না, কারণ এর জাবেদা হয়ে গেছে। এই বছর আর জাবেদা, এই হিসাবকালে আর জাবেদা হবে না। তাহলে চলো এবার পরবর্তী লেনদেন কী বলতেছে, 2 তারিখ কী বলতেছে, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, আমরা এগুলো অলরেডি বলে ফেলেছি। নগদে পণ্য বিক্রয়, বিক্রি করেছি, বিক্রয় আয় হিসাব, বিক্রয়টা ক্রেডিট, বিক্রয়ের ফলে নগদ টাকা আসছে, যা আসে তার ডেবিট। বিক্রয় বাবদ সম্পদ বাড়ে, সেই সম্পদের নাম নগদ, ওই নগদটা ডেবিট, বিক্রয়টা ক্রেডিট। তারপরে বলা হচ্ছে রকির নিকট থেকে মাল ক্রয়, কি কিনেছি, রকির নিকট হতে মাল কিনেছি, রকির নিকট হতে পণ্য কিনেছি, যা কিনি সেটা ডেবিট। কী দ্বারা কিনেছি, নগদ টাকা বলা নাই। কী দ্বারা কিনেছি, চেক দ্বারা, তাও বলা নাই। যার কাছ থেকে কিনেছি তার নাম বলা আছে, ব্যক্তির নাম বলা আছে, ব্যক্তির নাম বলা আছে, নগদও বলা নাই, চেকও বলা নাই, বুঝতে হবে এটা বাকি। তার মানে ব্যক্তির নাম বলা থাকলে খেয়াল করতে হবে নগদ বা চেক আছে কি না, নগদ বা চেক নাই, এটা হলো বাকি। তাহলে বাকিতে পণ্য কিনেছি, ক্রয় হিসাব ডেবিট, টাকা এখন দেয়নি, ভবিষ্যতে দেব, প্রদায় হিসাব ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদায় হিসাব ক্রেডিট। তারপরে 15 তারিখে বলেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, একটু আগে আমি বলেছি, আগের এতেই ব্যাংক থেকে বলেছি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে সাধারণত ব্যাংকের টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক আমাকে সরাসরি টাকা হাতে দেবে না, আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টে টাকা জমা হবে, তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা বাড়বে। সুতরাং ঋণ নিলে, ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এরপর বলা হচ্ছে আলমের নিকট পণ্য বিক্রয়, বিক্রি করেছি কার কাছে, আলমের নিকট, নগদও নাই, চেকও নাই, নগদও নাই, চেকও নাই মানে বাকি। ব্যক্তির নাম বলা আছে, ব্যক্তির নাম বলা আছে, নগদ নাই, চেক নাই মানে বাকি। তাহলে বাকিতে পণ্য বিক্রয় অবশ্যই ক্রেডিট। বিক্রি করে কি পাইছি, টাকা, আজকেও পাইনি, ভবিষ্যতে পাবো। আজকে টাকা পাইছি, নগদ পাইনি, চেকও পাইনি, কিন্তু টাকাটা ভবিষ্যতে পাবো, ভবিষ্যতে যা পাবো তার নামই প্রাপ্য। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আসবাবপত্র কিনেছি, অলরেডি আমরা বলে ফেলেছি কি কিনেছি, আসবাবপত্র, যা এই আসবাবপত্র কিনেছি, আসবাবপত্র বাড়ছে, সুতরাং আসবাবপত্র হলো ডেবিট। মূলধন ক্রেডিট কত হয়, ঋণটা বাদ দিব, অর্থাৎ ঋণ ক্রেডিট 95,000, ঋণ ক্রেডিট 95,000 কীভাবে পেলাম, অর্থাৎ নগদান হিসাব